শাপলা ইজ অ্যান ইস্যু, যে শাপলা ইস্যুর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন রাষ্ট্রের অন্যতম একটা বড় প্রতিষ্ঠান কিভাবে আসলে নিরপেক্ষ না। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তারা মোটামুটি নিশ্চিত তারা ক্ষমতাতে আসবেন। তাদের অন্তর্কোন্দলে প্রায় 150 লোক মারা গেছে, সেটা নিয়ে আপনি গণমাধ্যমে ওই ধরনের ফোকাস দেখবেন না। কিন্তু আমাদের একটা ছেলে একটা ভুল করতে পারে, করেছে, ভাষার ভুলই হোক বা অন্য যে, সেটাকে দেখবেন আপনি গণমাধ্যম ফলাও করে প্রচার করছে। তারা জানে তারা একটা বড় অংশের সাপোর্ট হয়তো পাবে, পরে ক্ষমতাতে যাবে নিরঙ্কুশভাবে, যাতে হাসিনার স্টাইলে তারা ক্ষমতাটা এনজয় করতে পারে। দ্যাটস দ্য ইন্টেনশন, দ্যাটস হাউ আই সি ইট, অ্যান্ড দ্যাটস হাউ পিপল সি ইট। এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ প্রত্যেকেই যে তিনটি বিষয় নিয়ে মূল আলোচনা চালাচ্ছেন, সেটি হচ্ছে গণভোট, নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন। প্রত্যেকের কাছেই এই তিনটি বিষয় ঘুরে ফিরে আসছে প্রত্যেকের আলোচনাতে। এই কারণে এই তিনটা শব্দই এখন এই মুহূর্তে ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রবীণ রাজনীতিবিদ বলি, নবীন রাজনীতিবিদ বলি, পুরনো রাজনৈতিক দলের আলোচনা বলি, কিংবা নতুন রাজনৈতিক দল যারা আছে তারা সবাই। এবং রাজনীতির অঙ্গনে যেহেতু এই আলোচনাটি বারবার ঘুরে ফিরে আসছে, আমরা আজ একজন নতুন রাজনীতিবিদের সাথে সেই আলোচনাটা তুলতে চাই। বলা যেতে পারে এই প্রজন্মের রাজনীতিবিদ এবং নতুন রাজনৈতিক দল অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কেন্দ্রের দায়িত্ব যেমন এহতেশাম পালন করছেন এনসিপির হয়ে, তেমনি তিনি সিলেটের দায়িত্বও রয়েছেন। সিলেটের দায়িত্ব থেকে তিনি সেখানকার রাজনীতি গোছানোরও একটা চেষ্টা করছেন। এহতেশাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। সিলেটে যেহেতু, সিলেটেই মাতি ফয়লা, কারণ আমার বাড়িও সিলেট। সো থ্যাংক ইউ সময় দেওয়ার লাগে। প্রথম প্রশ্নটা সিলেটিতেই করি। ওকে, তো কোন জিনিস আপনার লন্ডন তনে বাংলাদেশ আনলো এবং বাংলাদেশের রাজনীতির ভিতরে আপনারা হারাইলো? আচ্ছা, আমি তো আসলে কিছু, আমার যে কৈশোর, আমি তো আমার ছেলেবেলা খাটাইয়া গেছি, সিলেট শহরও বড় হয়েছি, সিলেটও স্কুলও গেছি, কলেজ পড়ার পরে আমি বিদেশ গেছিলাম। আমার কাছে সবসময় মনে হয়েছে আমার দেশ গরিব দেশ হইলো, আমার কিছু দিছে। আমি ক্লাস 5ও বৃত্তি পাইছিলাম, বৃত্তি পাওয়ার পরে আমার প্রত্যেক 3 মাস পরে পরে টেকা দেওয়া হইতো। তো আমি এটা সবসময় আমার মনে রয়েছে বিদেশ যাওয়ার পরেও, যে কোনো সময় যদি আমার আল্লাহ শিক্ষা দেন বা কোনো অভিজ্ঞতা দেন, এটা যদি আমি দেশও ফেরত আইয়া আমি কাজও লাগাইতাম পারি, বা আমার মাতৃভূমির যে মানুষ সকলতরে আমি দেখছি যারা অনেক কষ্টে জীবন যাপন করে। আমার 22 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত সিলেটের আম্বরখানাত গেলে দেখি সকালে টুকরি লইয়া গরিব মানুষ বলতে দিনও 500 টাকা রোজি লাগি যায়রা। রিসেন্টলিও মানে সিলেটের আমরা ন্যায্য হিসেবে আমি এটা কই, এটা আসলে দেওয়া হয়েছে না। আমরা কিন্তু গণভোট করিয়া বাংলাদেশের লোকে বা ইনিশিয়ালি 47 পাকিস্তানের লোকে আসলাম, এরপরে আমরা দেশের প্রচুর দেওয়া হয়েছে সিলেটের পক্ষ থেকে, কিন্তু সিলেটের যে ন্যায্য হিসেবে যেটা, এটা আমরা পাইলাম না। আমরা শুদ্ধ ভাষা তাইলে এবার শুদ্ধ ভাষায় মাতি। সো প্রথম প্রশ্নটাই যে, যেহেতু আমরা নতুন রাজনীতিতে, আপনি বলছেন যে আপনি এসছেন এবং দেশের টানেই এসছেন, কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করলো বাংলাদেশের রাজনীতির, যে আপনি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসলাম? নতুন অপরচুনিটি আমার কাছে মনে, আমার কাছে মনে হয়, আমি ওই ট্রানজিশন করছি সিলেটি থেকে প্রমিততে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটা ক্রস রোড পেরোচ্ছে জুলাইয়ের বিপ্লবের পর, এবং আমাদের একটা রিসেট বাটন প্রেস করা যাবে, যেখানে আমরা অরাজনৈতিক যে জনগোষ্ঠী ছিল, যারা আই হেট পলিটিক্স বলতো, তারা এখন অ্যাক্টিভলি রাষ্ট্রের ভালো মন্দতে জড়িত হতে যাচ্ছে। যেটা এনসিপি ওই আকারেই, এনসিপির ওই আদলেই, ওই মোড়কেই একটা নতুন যারা রাজনীতিতে আসতে চান বা এসেছেন, যেটা আপনার রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স যেটা ফেল করেছে। যদি আপনার আমাদের যে তথাকথিত দলগুলো যদি ওই গণতান্ত্রিক ধারায় সফল হতো, তাহলে কিন্তু ওই 17 বছরের ফ্যাসিবাদীটা সফল হতে পারতো না, এবং তারা ওইটা ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটাতে পারতো। কিন্তু এই পতনটা ঘটাতে কিন্তু আলটিমেটলি ওই অরাজনৈতিক একটা জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হয়েছে, পপুলেশন আকারেই হোক আর অ্যাক্টিভিস্ট আকারেই হোক। এখন দে শুড হ্যাভ এ সে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই অপরচুনিটি মিস করা যাবে না। আর যেহেতু আমার একটা দায়বদ্ধতা, আমি আগেই সিলেটিতে মেনশন করেছি, আমার ইংল্যান্ডে আমি কাউন্সিলর ছিলাম, ইংল্যান্ডেও আমি পাবলিক সার্ভিস করেছি, আমি সরকারের কাজ করেছি, কিন্তু আমার দেশকে সবসময় আমি মিস করতাম, এবং মনে হতো যে আমার জীবনের ফুলফিলমেন্টটা হবে যেখানে বেশি প্রয়োজন আমাকে সেখানে যাওয়া উচিত।
আমার 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 মনে হয় আমার নিজের যা আছে আমি সেটা এখানেই দেওয়া উচিত। এনসিপি সব মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি করেছিল, সেই জায়গাটাইতে আসলে মানুষ যে আশায় আজকে থেকে 1 বছর আগে মানুষ বুক বেঁধেছিল যে সব কিছুর হয়তো একটা বড় পরিবর্তন হতে পারে, এই প্রজন্মের হাত ধরেই হবে, এই তরুণদের হাত ধরেই হবে, সেটা কি হওয়ার স্বপ্ন দেখেন এখনো মানুষের মধ্যে? মানুষের চোখে আপনাদের জন্য সেই স্বপ্নটা বা দোয়াটা দেখতে পান? অবশ্যই। আমি জানি যে আমাদেরও শর্টকামিংস আছে। আমি প্রথমেই বিনয়ী হতে চাই। আমার যে ভাই ব্রাদার বা আমরা যারাই এনসিপি করছি, এখনও সংগঠন আকারে আমরা গঠন করছি দলটা, আমাদের ইন্টেনশন 100% আমরা দেশকে সার্ভ করার জন্য। আমাদের ভুলভ্রান্তি হবে, সেগুলো আমি সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাবো। না, কিন্তু এট দ্য সেম টাইম আমি এই জিনিসটাও আমি নোট দেব যে এই রাজনৈতিক ক্ষেত্রটা এমনভাবে দখলকৃত হয়ে আছে, যারা আলটিমেটলি লুটেরা তন্ত্র কায়েম করতে চায়, যারা রাষ্ট্র থেকে বা পলিটিক্সের মাধ্যমে মূলত ওই স্ফিয়ারে গিয়ে আলটিমেটলি নিজেদের আখের গোছাতে চায়, তারা তো ওই স্পেসটা আমাদেরকে দেবে না। এটা প্রত্যেকটা আপনি বিশ্বের অন্যান্য গণতন্ত্রের ওই উদাহরণগুলো দেখবেন, নতুন একটা ফোর্স আসলে আসতে দিতে চায় না। এই লোটেরা কি আপনার নিজের দলও আছে? না, অফকোর্স না। আমাদেরকে যেটা করা হচ্ছে, একটা ডিসপ্রপোর্শনেটলি আমাদের উপর ফোকাস স্ক্রুটনি ফেলা হচ্ছে। এটা গণমাধ্যম থেকে শুরু করে সিভিল সোসাইটি থেকে শুরু করে যারা অনেকেই আছেন, কী কারণে তারা আলটিমেটলি আমাদের উপর এত নাখোশ সেটা আরেকটু ভেবে দেখতে হবে। বাট আমাদের যে অবভিয়াস গ্যাস সেটা হচ্ছে তারাও এস্টাবলিশমেন্টের পার্ট, চাচ্ছেন যে ওকে ঠিক আছে। আপনি দেখবেন অনেক অংশ অলিগার্ক শ্রেণী দেখেন, গণমাধ্যমের অনেকগুলো দেখেন, তারা যে সিস্টেমে অভ্যস্ত ওই সিস্টেমেই তারা অলরেডি নিজেদেরকে একটা শুধু লাইন দিচ্ছেন বা দে আর লাইক লাইনিং দেমসেলফ উইথ দ্যাট ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টের কারণে। আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। মনে করেন বিএনপি বড় একটা দল, তারা মোটামুটি নিশ্চিত তারা ক্ষমতাতে আসবেন, তাদের অন্তর্কোন্দলে প্রায় 150 লোক মারা গেছে। সেটা নিয়ে আপনি গণমাধ্যমে ওই ধরনের ফোকাস দেখবেন না। কিন্তু আমাদের একটা ছেলে একটা ভুল করতে পারে, করেছে, ভাষার ভুলই হোক বা অন্য যে, সেটাকে দেখবেন আপনি গণমাধ্যম ফলাও করে প্রচার করছে। এই জন্য আমি বলছি এটা গণমাধ্যম ফলো করে প্রচার করছে, কারণ আমি এই ভাষার জায়গাতেই আসতে চাই আপনার কাছে, যেহেতু আপনি আনলেন। আপনি এর আগে একটা শব্দ বলেছেন যে আমরা বিনয়ী রাজনীতিটা বা বিনয়ী ভাষা ব্যবহার করতে চাই। আপনার এই মুহূর্তের দলের যারা আছেন সামনের সারিতে একদম, তাদের ভাষা কি খুব বিনয়ী? তারা যে ভাষায় কথা বলছেন সেটা কি বিনয়ী ভাষা বলা যেতে পারে? একজন রাজনীতিবিদ কি আসলে সেই ভাষায় কথা বলতে পারেন? এবং এটা যে একবার হয়েছে তা নয়, আমরা বারবার দেখেছি যে আপনাদের এই লিডাররা এই ধরনের এটা আমাদের ধামকি দিচ্ছে। হ্যাঁ, আমাদের উচিত হচ্ছে ডেফিনেটলি খুবই বিনয়ের সাথে বা মানে শান্তভাবে আমাদের পজিশনগুলো বা আমাদের রাজনৈতিক বক্তব্যগুলো তুলে ধরা। কিন্তু যখন আপনি দেখবেন অনেক সময় যখন আপনার প্রতি অন্যায় করা হয়, সবসময় কি আপনি আপনার টেম্পার ওই লেভেলে রাখতে পারেন? হয়তো পারেন না, আমিও পারি না, অনেকেই পারে না। আমাদের প্যাশনটা, আমাদের প্যাশনটা আর্গুমেন্ট ছিল না সার্জিসের বক্তব্যের যে বিষয়, আমাদের প্যাশনটা মাঝে মধ্যে আমাদেরকে ওভারকাম করে ফেলে। সার্জিসের সে এই যে বক্তব্যের জন্য সে পরের দিনই অনুতপ্ত হয়েছে এবং বলছে ওই শব্দচয়নটা তার ঠিক ছিল না। এট দ্য সেম টাইম আপনি দেখবেন আমাদের তো এই প্যাকটিসটাও আছে, আমরা যখন ভুল করছি আমরা সরি বলছি, দুঃখ প্রকাশ করছি। আপনি কয়জন বিএনপির উদাহরণ দিতে পারবেন যে তারা সরি বলেছেন জনগণকে অত্যন্ত ন্যাক্কারজনক নোংরা ভাষা ব্যবহার করার পরও? একটা উদাহরণ দিতে পারবেন? না, অবশ্যই দিতে পারবো না, পারবেন না, এত বড় দল হওয়ার পরও। তারপর আমরা যারা আছি আমরা এখনো শিখছি, আমাদের ভুল হবে, আমরা ভুলের জন্য অনুতপ্ত হব। এটাই হচ্ছে নতুন রাজনীতির যে সংস্কৃতিতে অন্তত একটা প্রোগ্রেশন। এই জিনিসটা আমরা এক্সপেক্ট করতে পারি না কেন 45 বছরের পুরনো দলের কাছ থেকে, যারা বয়সও আমাদের থেকে অনেক বড়, যাদের আরো নিজেদের উপর আরো বেশি কন্ট্রোল থাকার কথা। আমরা তো মনে করেন আমাদের ভাই ব্রাদাররা তারা ইয়াং, মাঝে মধ্যে দে লুজ দেয়ার প্লট। ইটস নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড উই আর নট সেইং উই ওয়ান্ট টু কন্টিনিউ দ্যাট প্র্যাকটিস। বাট আমরা একই সাথে অনুতপ্ত এবং সরি হয়ে পরেই আমরা বলছি যে না, আমাদের ওই শব্দচয়নগুলো ঠিক হয় নাই। আচ্ছা, এখান থেকে আমি দুটো লাইন নিতে পারি এতে সব, সেটা হচ্ছে যে কতবার সরি বলবো আর কতবার শিখবো, এক। আর দুই হচ্ছে এই যে ভাষার ব্যবহার, এটা আপনি যেহেতু বললেন, আমরা এর আগেও দেখলাম রুবিন ফারহানা খুবই অকথ্য ভাষায় কথা বলেছেন। এই যে রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের অসহিষ্ণু শব্দের ব্যবহার,
এইটা আসলে কোন রাজনীতির বার্তা দেয়? মানে আমি পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমার চরিত্রের কোথাও আসলে পরিবর্তন হচ্ছে না। সেটা আপনার দল বলেন, আপনিও বলেন বিএনপির কথা, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখি এটার পরিবর্তন কেন হচ্ছে না বলে আপনার কাছে মনে হয়? অর্গানাইজেশনাল প্র্যাকটিস সংগঠন আকারে ডেফিনেটলি একটা ব্যাপার আছে যে, বাট মূলত আমি যেটা রুটে যাব, যে আমরা সামষ্টিকভাবে আমরা কতটুকু অসহিষ্ণু, যে আমি দেশে যে জিনিসটা আমাকে বেশি পীড়া দেয় সেটা হচ্ছে আপনার সাথে আমি দ্বিমত করতে পারি, আমি তো সম্মানজনকভাবে কথা বলে দ্বিমত করতে পারি, কিন্তু আমাদের দেশে দেখবেন ভিন্ন মতের কারণে এখনও কিন্তু মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে গুলি করে, চাকু মারে। এটা যখন আপনার প্রতিষ্ঠান আকারে হয়, তখন আপনার প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা কতটুকু কন্ট্রিবিউট করছি সেক্ষেত্রে অফকোর্স আমি সবাইকে আমাদেরকে বলবো যে সামষ্টিকভাবে জাজ করেন আমাদের যে নেতৃবৃন্দ যারা কথা বলছে, আমরা কিভাবে আমাদের যে বয়ানগুলো আমরা হাজির করছি। আমাদের অফকোর্স এক দুইটা উদাহরণ আছে যেগুলো নিয়ে আমরা গর্ববোধ করব না, কিন্তু মূল যে জায়গাটা আমার কাছে মনে হয় এটা আমাদের সামষ্টিক রাজনৈতিক সংস্কৃতির যে একটা উত্তরণ হওয়া প্রয়োজন। সেটা শুধু আমরা রাজনীতিবিদ হলেও বা রাজনৈতিক কর্মী যারা আছেন তারা তো এই সমাজেরই অংশ, তো আমরা সমাজ চেঞ্জ করতে চাই, কিন্তু ওই যে ইনহারেন্ট যে অসহিষ্ণুতাটা, এটা আমাদের জাতি আকারে এটা আমাদেরকে ডেফিনেটলি ইমপ্রুভ করতে হবে, এবং এখানে রোল আছে, আপনার রাষ্ট্রের রোল আছে, এডুকেশন সিস্টেমে হতে পারে এই ব্যাপারটা। এই অভিযোগটা তো একই সাথে আছে যে এর আগে আমরা রাজনৈতিক স্লোগানে বলি, মিছিলে বলি, এত অশ্লীল অভব্য শব্দের ব্যবহার দেখা যায়নি যেটা এই প্রজন্মের কাছে দেখা যায়। এখনকার রাজনীতি যারা করতে চাচ্ছেন, নতুন প্রজন্ম যারা আসছে, তাদের মধ্যে এটা ভয়ানক ভাবে দেখা যায়। এটা কি আসলে চিন্তার প্রতিফলন, নাকি আসলে সমাজ ব্যবস্থার কারণেই আসলে এরকম হচ্ছে, সমাজ গঠনে এক ধরনের দুর্বলতা সেটার কারণ? এটা দুভাবে দেখা যেতে পারে। আপনার মনে করেন সার্কাজম বা স্ল্যাং, অশ্লীল শব্দ ব্যবহার করা, এটা অনেক সময় আপনার পলিটিক্যাল এক্সপ্রেশন, অন্যান্য দেশগুলো কিন্তু এগুলো আছে। এখন আমরা হয়তো মনে করি আমরা একটা সার্টেন স্ট্যান্ডার্ড সেট করে রাখতে চাই যে না, এই বাউন্ডারির বাইরে বলা যাবে না, বা আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের একটা লিমিট আছে। তো আমি এটাকে দুভাবেই দেখতে চাই বা দেখা উচিত। আমাদের যেটা দেখা উচিত যে ইন্টেনশনটা কী। কেউ যখন কাউকে গালি দেয় তখন সে গালিটা কোন কনটেক্সটে সে দিয়েছে, ওটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। যদিও গালিকে আমি এন্ডোর্স করছি না, গালি দেওয়া উচিত না, কিন্তু কোনো মানুষ যদি এতটুকু এগ্রিভ থাকে, গালি কিন্তু তখন তার ভাষা হয়ে যায়। এবং আমাদের যে জেনজি যে জেনারেশন, তাদের কিন্তু ওই সাহসের কারণে বা এই বোল্ডনেসের কারণে বের হয়ে মনে করেন আমরা ফ্যাসিস্টকে উত্থান করে গেছে। অ্যাট দ্য সেম টাইম আপনার যে কনসার্নটা আছে এটাও আমি রেজিস্টার করি বা অ্যাকনোলেজ করি যে হয়তো আমাদের এখানে একটু ব্যালেন্স করার ব্যাপার আছে, আমাদের ফার্দার এডুকেশনের ব্যাপার আছে, বা পাবলিক স্ফিয়ারে যেন আমরা আর একটু সভ্যভাবে কথা বলি, অনেক গালাগালির যাতে বহুল প্রচলন না হয়। ঘৃণাও ছড়াচ্ছে, তাই না? এই যে একজনের প্রতি আরেকজন, মানে আমি যতই অসভ্য বা অভব্য শব্দ ব্যবহার করবো, আমি তো ঘৃণা থেকেই আসলে এটা ব্যবহার করছি। তাহলে কি এই যে ঘৃণার রাজনীতির পরিবর্তনের কথা যে আমরা বলি, তাহলে কি সেটা বদলালো? না, এখন ঘৃণার জাস্টিফিকেশন, একটা ঘৃণা হচ্ছে মনে করেন যে ফ্যাসিজমের ঘৃণা যেটা ফ্যাসিজম থেকে আপনাদেরই দলের একজনের প্রতি। এখন আমরা ধরি মনে করেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন পুরো জাতিকে এত অপছন্দ করে বা ঘৃণা করে, এত কি তাদের ক্ষোভ ছিল? তাদের তো ফ্যাসিস্ট আকারে তো তারা গড়ে উঠলে এই কারণে যে তাদের মতের সাথে যারা নাই, তাদের সাথে যারা জয়েন করবে না, সবাই হচ্ছে ঘৃণার পাত্র। যে কোনো একটা ট্যাগ দিয়ে দিবে, রাজাকার দিয়ে দিবে বা দেশদ্রোহী বলবে, যদিও তারা উৎসরিত আপনার ইন্ডিয়া থেকে। ওইটার এগেনস্টে যে ঘৃণাটা উৎপাদিত হয়েছে ওইটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। মনে করেন ওই সময় শেখ হাসিনাকে গালি দেওয়া কি আলটিমেটলি আনঅ্যাকসেপ্টেবল ছিল? আমি হয়তো মনে করব না, এত মানুষকে গুম খুন এগুলো করার পর এই মহিলাকে যদি কেউ গালি দেয়, আমরা মনে মনে হয়তো সুখ পেয়েছি, এন্ডোর্স করেছি। বাট আই গেট ইউর পয়েন্ট। ইন জেনারেল যদি র্যাটরিকের যে ব্যাপারটা আপনি বললেন, যে স্ফিয়ারে যদি আমার ঘৃণাকে আমি স্প্রেড করে ফেলি বা আমাদের ঘৃণাটা ছড়িয়ে দেওয়া হয়, এটা রেগুলার প্র্যাকটিস হয়ে যায়, ইনটলারেন্স, সেটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু দেখতে হবে যে কনটেক্সটটা, ঘৃণার কনটেক্সটটা কী। মনে করেন আমি শেখ হাসিনাকে ঘৃণা করি, জাস্টিফাইড, কিন্তু আমি যদি আবার আপনি যেটা বলছেন যে ডেইলি স্ফিয়ারে কেউ একজন আমার সাথে দ্বিমত পোষণ করলো, এ কারণে যদি আমি হেট স্পিচ আমি স্প্রেড করি, সেটা অ্যাকসেপ্টেবল না। তাহলে এই বারটা কিভাবে বসবে? মানে শেখ হাসিনা যখন বলছে যে খালেদা জিয়াকে তুলে নিয়ে এসে পদ্মাতে
চুবিয়ে ইউনূস সাহেবকে, হ্যাঁ। রাখো, সরি ইউনূস সাহেবকে এনে পদ্মাতে চুবাও, খালেদা জিয়ার প্রতি আমরা দেখেছি যে বিশ্রী রকমের মন্তব্য করতেন তিনি। তাহলে সেই বারটা কোথায় বসবে যে আমি আসলে কখন এই ধরনের শব্দ ব্যবহার করবো আর কখন করবো না? একজন রাজনীতিবিদ হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে এটা বারটা সেট করতে হবে আর কি। মনে করি আমরা তো এক্সপেক্ট করি যাদেরকে আমরা চিনি না, যারা দায়িত্বশীল না, সমাজের যারা এত দায়িত্বশীল মানুষ না, তার কাছ থেকে আপনার আমার এক্সপেকটেশন ওইরকম হবে না। কিন্তু সমাজে যদি একজন প্রিন্সিপাল থাকেন, একজন প্রধান শিক্ষক থাকেন, একজন রাজনীতিবিদ থাকেন, স্বাভাবিকভাবেই তাদেরকে অনেক দায়িত্বশীল হিসেবে কথা বলতে হয়। সেখানে তাদের যাতে ঘৃণার উৎপাদন না করেন, তারা যাতে অসহিষ্ণু আচরণ না করেন, সেই দায়িত্বটা তাদের উপর বর্তায়। এবং সেক্ষেত্রে গণমাধ্যমের একটা বিরাট রোল আছে। সো ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে, কনটেক্সটের উপর ডিপেন্ড করে। এবার আমরা একটু গণভোটের প্রসঙ্গে আসি, কারণ যেহেতু গণভোট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমরা জানি যে গণভোটের জন্য মানে জুলাই সনদের জন্য গণভোট হতে যাচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য। গণভোটটা তো আসলে মানুষ দিবে, আমার দেশের ভোটাররা দিবে, মানে গণমানেই আমরা। এই সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে যে জুলাই সনদ বিষয়টা, জুলাই সনদে কি আছে, পৌঁছানো গেছে? মানে আমি যদি এটাকে বলি যে এক ধরনের ইনফর্ম ডিসিশন কি দিতে পারবে আসলে সাধারণ মানুষ? সে কি জানে এটা কি? মানে স্পেসিফিকলি মানে এক সিম্পল আনসার হচ্ছে না। আমাদের দেখা যায় আমাদের বিরাট একটা নাগরিকের সাথে রাষ্ট্রের কাজের একটা ডিসকানেক্ট আছে, দূরত্ব আছে। অনেক সিদ্ধান্ত রাষ্ট্র কীভাবে নিচ্ছে সেগুলো হয়তো সাধারণ মানুষের কাছে ওইভাবে পৌঁছায় না। গণভোটের ব্যাপারে মানুষেরকে ইনফর্ম করা, তাদেরকে জানানো যে এই গণভোটটা এই ট্যাক্সের উপর ভিত্তি করে হচ্ছে, এটা বর্তমান সরকারের দায়িত্ব। যে কারণে মানে তাড়াহুড়া করে শুধু একটা গণভোট করে ফেললে হবে না। আসলে যে মানুষকে এভাবে কিন্তু ডিসএনফ্রাঞ্চাইজ হয়ে যায়। যারা পার্টিসিপেট করবে, যারা অংশগ্রহণ করবেন, তাদের জানা উচিত যে জুলাই সনদটাতে কী কী আছে এবং এখানে হ্যাঁ এবং নার ইমপ্লিকেশন কী। এটা অফকোর্স সরকারের, গণমাধ্যমের বা আমাদের সকলের দায়িত্ব আছে এই জিনিসটা জনগণের কাছে পৌঁছায় দেওয়া, যে এটা কতটুকু ইম্পর্টেন্ট। বাট ব্রডলি বলবো, বিপ্লব পরবর্তী এই ধরনের একটা এক্সারসাইজ যে হচ্ছে, জনগণকে আলটিমেটলি পার্টিসিপেট করানো হচ্ছে, এটা একটা বড় অর্জন। যে অর্জনটা বিপ্লবের অর্জন আমি বলবো। ধরেন আমি যেহেতু সিলেটের ধরেন কমলগঞ্জ থানার একজন কৃষক, ডাজ হি নো আমার জুলাই সনদে কি আছে, সেটা তার জন্য কতখানি ভালো কতখানি মন্দ? জুলাই সনদ আসলেই কি আসলে চালের দাম 50 টাকা হয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে? তার কাছে ম্যাটার করে চালের দাম, তার কাছে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ম্যাটার করে না। কিন্তু এইটা যে লং রানে ম্যাটার করে, এটা কি তাকে বোঝানো গেছে বা বলা গেছে? বা একজন পলিটিক্যাল লিডার হিসেবে এই জুলাই সনদ যাদের সবচেয়ে বেশি ফাইট, তারা কি বোঝাতে পেরেছে? আপনারা কি বোঝাতে পেরেছেন? গিয়েছেন মানুষের কাছে? আমরা গিয়েছি। আমরা মনে করেন প্রায় আমরা 59টা জেলা, আই থিঙ্ক 3টা জেলা মিসিং ছিল। জুলাই হ্যাঁ, আমাদের জুলাই পদযাত্রা ওইটাই ছিল মূলত, ব্রডলি এগুলো অ্যাওয়্যার করা। তখন অবশ্য গণভোটের অপশনটা ছিল না। বাট বিপ্লব যে হয়েছে, দেশে যে আমরা আমূল পরিবর্তন চাই, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, আমরা চেষ্টা করেছি নতুন দল আকারে একেবারে গ্রাসরুটে পৌঁছানোর। সবার কাছে কি আমরা পৌঁছাতে পেরেছি? না। সবার কাছে কি আমরা পৌঁছাতে চাই? অফকোর্স হ্যাঁ, আমরা পৌঁছাতে চাই। কিন্তু শুধু আমাদেরকে এই প্রশ্নটা করলে হবে না। আমার কাছে মনে হয় একটা বড় মিসড অপরচুনিটি হচ্ছে এই সরকারের ইনিশিয়ালি গঠন হওয়ার পরই কোনো একটা মেকানিজম বের করা, যাতে বিরাট একটা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যায়। যেমন মনে করেন বিভাগে গিয়ে কেন অপিনিয়ন আনা হলো না ঐক্যমত কমিশনের, বা আমাদের যে সংস্কারের যে বিভিন্ন যে অংশ ছিল, ওগুলো তো জনগণের মতামত নেওয়া যেত। এখন ডিজিটাল যুগ বলেন, বা রাষ্ট্রে তো অনেক টাকা খরচ করা হয়, জনগণের কথা শোনার জন্য কিছু টাকা খরচ করলেন না কেন? এখনও হয়তো সম্ভব। বা আমরা যে আগামীর রাজনীতি আমরা যেটা গঠন করতে চাই, আমাদের একটা মূল ফিলোসফি হবে উই ওয়ান্ট টু লিসেন টু পিপল। আমরা শুনতে চাই, যে কারণে আমরা উই ওয়ান্ট টু লিসেন পিপল। তাহলে যখন এটা নিয়ে আলাপ হচ্ছে, গণভোটের দাবি যখন আপনারা তুলছেন, গণভোটের দাবিতে তো আপনারাও আছেন, সবার ছিল, আমরাও ছিলাম, সাপোর্ট আমাদের গণপরিষদের দাবিতে ছিল, গণপরিষদের দাবি। তখন কি আপনারা এই মেসেজ আপনারা সাধারণ মানুষকে দিয়েছেন? আপনি কি বলেছেন যে আমার প্রতিটা মানুষকে জানাও? আমাদের প্রথম হচ্ছে যে আমরা ঐক্যমত্য কমিশনের যে স্কেলটা আছে, নগর কেন্দ্রিক, না নগর কেন্দ্রিক না মোটেও। আমরা মনে করেন আমাদের আমরা এখনো পর্যন্ত যতটুকু আমাদের রিচ আছে, আমাদের যে গণমাধ্যমে ওইভাবে আপনারা ফলো করে প্রচার করেননি। আমরা যে আমাদের যে সমর্থক যারা আছেন, কর্মী যারা আছেন, সবার কাছ থেকে আমরা ম্যাক্সিমাম সময় আমরা অপিনিয়ন নেওয়ার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমাদের যে সংস্কারে যে আমাদের প্রতিনিধি টিম যারা আছে, তারা রেগুলার আমাদের সাথে বসেছে, এবং আমরা তো জনগণকে মোটামুটি আমাদের যে অংশটা যেটা আছে, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের তো প্রতিনিধিত্ব করি।
সমান প্রশ্নটা আপনি যদি দেখেন অন্যান্য দলে কীভাবে সিদ্ধান্ত হয় বা ইভেন সরকার কীভাবে সিদ্ধান্ত হয়, এটা রাষ্ট্র আকারে আমাদের একটা ইস্যু। আমরা কীভাবে আরও জনসম্পৃক্ততা বা জনগণ বান্ধব সিদ্ধান্ত কীভাবে রাষ্ট্র সরকার নিতে পারে সেটা ভাবার বিষয়। আপনার প্রশ্ন আমি 100% এগ্রি করি। এটা আমাদের এখনও পর্যন্ত, আমি শুধু এটা কেন, আমি আরও আপনাকে হেল্প করি আর একটু। মনে করেন সিলেট শহরে সিলেট সিটি কর্পোরেশনের একটা সিদ্ধান্ত যে এভাবে আপনাকে বয়স্ক ভাতা নিতে হবে, সেটা কি সিলেটের যে হাটখোলা ইউনিয়নের পিটারগঞ্জ নামে একটা বাজার আছে সেই লোকের কাছে কি জিজ্ঞেসে বা বার্তাটা পৌঁছাতে পারছে? আনসার ইজ নো, উই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার। ইটস আনফর্চুনেট। আপনাকে যেটা আমাদেরকে থ্যাংক ইউ দিতে হবে। তাহলে আপনারা যখন গণপরিষদের দাবি তুলছেন বা গণভোটের দাবি তুলছেন, তাহলে তখন কেন আপনারা এই দাবি তুলে নেই যে আপনারা যখন গণভোটের কথা বলছেন আমার প্রত্যেকটা নাগরিক এখানে কিভাবে তাদেরকে ইনভলভ করা যায় সেই দাবি কেন তোলেন নাই? আমার তো গণপরিষদের ছিল। একটা তো হচ্ছে যে প্রথমে আপনার গণভোটটা সেপারেট, প্রথম মানুষকে জানানো। না, আমরা মনে করি প্রত্যেকটা স্ফিয়ারে আমরা যখনই কথা বলেছি আমরা এটার ইম্পর্টেন্সটা, গুরুত্বটা আমরা সবসময় তুলে ধরেছি। ইনফ্যাক্ট আমাদের মনে হয় ইনিশিয়াল প্রপোজালও এটা ছিল যে আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা সেট হবে ওটা কিভাবে ইট ক্যান গো বিয়ন্ড ঢাকা। আমাদের কিন্তু পুরো দেশ, আমাদের অন্যান্য দেশগুলো হয় আপনার শুধু এই ঢাকা সেন্ট্রিক বা ক্যাপিটাল সেন্ট্রিক হয়ে যায়। ডিসেন্ট্রালাইজেশনটা, বিকেন্দ্রীকরণটা সিদ্ধান্তের বা পলিসি মেকিংয়ের বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। বাট আই টেক ইউর পয়েন্ট অন বোর্ড 100%, এবং এটা আমরা চাই, এবং এই জন্য আমরা ওই ইনফ্রাস্ট্রাকচারটা রাজনৈতিক দল আকারে আমরা দ্বারা করছি। একটা আমি উদাহরণ দিই, যেটা ইতিহাসে প্রথম হয়েছিল আমাদের দল গঠন করার আগে। আপনার চোখে নতুন বাংলাদেশ, আমাদের প্রায় 3-3.5 লক্ষ মানুষের রেসপন্স আমরা পেয়েছিলাম যে আমাদের দলের নাম কি হবে, আপনারা আপনাদের এলাকায় কোন সমস্যার সমাধান চান যেটা আমাদের দল ফোকাস করবে, এগুলো আমরা নিয়েছি। ফার্স্ট, আপনি একটা সার্ভে দেখাতে পারবেন না অন্যান্য রাজনৈতিক দলের যে তারা একটা বার কম্পিটেন্টে তারা গিয়েছে জনগণের কাছে জিজ্ঞেস করেছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ নিড, আপনার কি প্রয়োজন, আপনার কি সমস্যা। সো এক্ষেত্রে আমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমাদেরকে ধন্যবাদ দেন। ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই ধন্যবাদ দেন। কিন্তু কথা হচ্ছে সেই জায়গাটিতে যে যখন আপনি গণভোট এবং নির্বাচন কাছাকাছি সময়ে করবেন বলে সবাইরই চিন্তা ভাবনা চলছে, তখন কি আপনার মনে হয় না যে মার্কার প্রভাবটাও আসলে এখানে থাকবে? মার্কা নিয়ে কথা শুরু করলে মূল মার্কার আলাপে পরে যাব। ধানের শীষ তো বিএনপির মার্কা ছিল না, পরে তারা না, এই মার্কার আলাপে পরে যাব, কিন্তু মানে মার্কার প্রভাব বলতে আমি বলছি যে ইটস লাইক দাড়িপাল্লা, সে দেখবে জামাত আসলে কি করছে, কি ভাবছে, বিএনপি আসলে কি ভাবছে, বাম রাজনীতি আসলে কি বলছে এই জায়গায়। ওই মতের যারা অনুসারী বা ওদের যারা সমর্থক তারাও আসলে ওই অনুযায়ী ভোটটা দিবে। হ্যাঁ, এটা 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 একটা অপরচুনিটি আমি দেখবো। যে প্রবলেমটার কথা আপনি বলছেন, আমি এটাকে সুযোগ আকারে দেখবো, আমাদের রাজনৈতিক দল আকারে বা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে ইটস অ্যান অপরচুনিটি, একটা সুযোগ আমাদের জন্য মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে এটা এক্সপ্লেইন করার। যেমন আমরা যেটা বলছি আমরা জাতীয় নাগরিক পার্টি, আমাদেরকে অনেককে কিন্তু নাগরিক হয়ে উঠতে হবে, শুধু ব্লাইন্ড ভোটার হলে হবে না। যেমন ইলেকশনের সময় যেটা হয়, কতটুকু ইনফর্ম থাকে। আমি আরেকটা উদাহরণ আপনি দিতেই পারেন যে আমাদের ইলেকশনগুলোতে ইশতেহার কতটুকু মানে সিনসিয়ারলি দেওয়া হয়, যে ইশতেহার দেখে বা পড়ে জনগণ পড়ে ভোট দেয়। আমরা তো ওইভাবে পরিপক্ক গণতন্ত্র হয়ে উঠতে পারিনি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ক্রিটিসাইজ করার জন্য আমি বলছি না, যে আমাদের জিডিপি, আমাদের যে প্রবৃদ্ধির 100 টাকার ভেতর 13 টাকা হচ্ছে আমাদের বাজেটের অংশ, 13 টাকা। ওই 13 টাকা দিয়ে পুরো দেশ আপনাকে চালাতে হবে পুরো বছর, আপনার লোন টোন ঋণ টিন সহ। আপনার 31 দফা যেটা আছে বিএনপির, আমাদের সব থেকে বড় দলের, তারা ওটা বলেছেন যে 5 টাকা দিয়ে দেবেন স্বাস্থ্যে, 5 টাকা দিয়ে দেবেন শিক্ষায়, বাকি থাকলো 3 টাকা। 3 টাকা দিয়ে বাকি সব কিছু করতে হবে। যে কোনো ইকোনমিস্টকে বা যে কোনো একজন ইনফর্ম ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন যে এটা কতটুকু অযৌক্তিক এবং এটা কতটুকু ইনসাল্টিং দ্য কান্ট্রি। এটা বললাম কেন, ওই যে আপনি যে প্রশ্নটা আনলেন, ইভেন বড় ধরনের সাধারণ নির্বাচনে ইশতেহারটাকে সিরিয়াসলি নেওয়া হয় না, দেখা হয় না। আমাদের এখনও পর্যন্ত ভোটাভুটির অনেকগুলো ব্যাপার যেগুলো হয়, আপনার অল অ্যারেঞ্জ 3টে ইলেকশন তো হাসিনার আমলে আমরা দেখেছি। এর আগেও আপনি খেয়াল করবেন, আমরা ওই পরিপক্ক গণতন্ত্র এখনো হইতে পারিনি যে একটা রাজনৈতিক দল আকারে আমরা আমাদের ইশতেহার তুলে ধরবো, অন্য পার্টি তাদের ইশতেহার তুলে ধরবে, জনগণ আমাদের পলিসি, আমাদের নীতি, যে আইডিয়াগুলো দেখে করবে। আমাদের 24 দফা 3 অগস্ট 2025 সালে দেওয়া হয়েছে, যেটা ভেরি থরো, ওই 31 দফার মতো না। প্রত্যেকটা এরিয়া মোটামুটি প্রায় 95% এরিয়া আমরা কাভার করেছি, এবং আমাদের
মূল যে আকাঙ্ক্ষাগুলো প্রত্যেকটা জায়গায়, আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমরা ওটা বলেছি আমাদের জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী আমরা চাই, আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী, যেখানে আমরা র্যাবের বিলুপ্তির কথা আমরা প্রমিস করেছি, যেখানে আমরা প্রমিস করেছি যে কারো ঘরে গিয়ে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না। আমরা ওটা বলেছি যে গ্রেফতার করতে যাবে তাকে ইউনিফর্ম মাস্ট পরতে হবে। আপনার কাছে কি মনে হয় নির্বাচন কমিশন আসলে তার সামর্থ্য রাখে কিনা একই সাথে বা পাশাপাশি সময় এটা করার মতো সেই প্রস্তুতি? কারণ আমাদের হাতে নির্বাচনের জন্যই আছে মাত্র 4 মাস সময়, এবং সেখানেও নির্বাচন কমিশন বলছে যে তারা আসলে পুরোপুরি প্রস্তুত না, বিশেষ করে বিশেষজ্ঞরা বলছেন যে তারা পুরোপুরি প্রস্তুত না। তাহলে এটা কত বড় চ্যালেঞ্জ হতে পারে? বিগ চ্যালেঞ্জ। এবং নির্বাচন কমিশন যে কতটুকু ইনকম্পিটেন্ট, অস্বচ্ছ এবং অদক্ষ এবং পক্ষপাতদুষ্ট, এগুলো বলার অপেক্ষা রাখে না। আপনি শুধু দেখেন তাদের আচরণ। নির্বাচন কমিশনের সচিব উঠে বলেছেন যে জনগণকে উনি এক্সপ্লেন করতে পারবেন না কেন আমাদেরকে এই মার্কা দেওয়া হবে না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। রাষ্ট্রের একজন সচিব, উনি উঠে ওনার জবাবদিহিতার জায়গা থেকে এই ধরনের কথা বলে পার পেয়ে যাচ্ছেন। উনি এক্সপ্লেন করবেন না, আমাদেরকে এক্সপ্লেন করা দূরের কথা, জাতীয় নাগরিক পার্টিকে, জনগণকে কেন উনি এক্সপ্লেন করবেন না কেন এই মার্কা দেওয়া যাবে না? কি এত মানে লুকানোর জিনিস আছে? কার কাছ থেকে ফোন আসে, কার কাছ থেকে উনি ইনফ্লুয়েন্স? উনি তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই চাকরিটা দেওয়া হয়েছে, ওনাকে চাকরিতে কোনো বড় রাজনৈতিক দল দেয় নাই। ওনার কথা ছিল বাংলাদেশের জনগণকে সার্ভ করার, একটা ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ একটা প্রতিষ্ঠানকে উনি ড্রাইভ করবেন, সেটা উনি করতে পারছেন না। এখন আপনার প্রশ্নের যে উত্তর, ওনারা কি পারবেন? যে ছোট্ট একটা জিনিসে ওনারা এত পক্ষপাতদুষ্ট আচরণ করছেন আমাদের মতো একটা ছোট্ট নতুন একটা দলের সাথে, বা আমাদের যে দলটা বিপ্লব থেকে উদ্ভূত, পরে ওনারা কিভাবে নিরপেক্ষভাবে ওনারা ইলেকশন কন্ডাক্ট করবেন? লেট অ্যালোন থিংক অ্যাবাউট দেয়ার কম্পিটেন্স। বা আপনার দলের মতে বলতে পারি যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। প্রুফ ইজ ইন দ্য পুডিং। এটা আপনি নিজেকে প্রশ্ন করেন বা মানুষদেরকে প্রশ্ন করেন, আস্থা কি থাকতে পারে? আমাদেরকে আস্থা থাকা উচিত এই নির্বাচন কমিশনের উপর এই ধরনের আচরণের পর, যেখানে আমরা নিজে অনেকগুলো উদাহরণ দেখেছি, তাদের দ্বিচারিতা, তাদের হাইড অ্যান্ড সিক খেলা, ইভেন রেটরিকেও বের হয়ে আসে ওনাদের যে আলটিমেটলি ইন্টেনশন কি, ওনারা যে ধরনের বয়ান হাজির করেন, ওইখানেও পেশাদারিত্বের অভাব আছে, ওইখানেও নিরপেক্ষতা, অন্তত দেখানোর মতো একটা নিরপেক্ষতা তো আছে, সেটা ওনারা পাচ্ছেন না। মানে সেই নিরপেক্ষতার অভাব দেখছেন নাকি সক্ষমতারও অভাব দেখছেন? দুটোই। সক্ষমতার অভাব তো ডেফিনেটলি আছে। সক্ষমতার অভাব না থাকলে তো ওনারা নিজেদেরকে আরও পেশাদারিত্বের সাথে কন্ডাক্ট করতে পারতেন। আমি একটা উদাহরণ আপনাকে দেই। মনে করেন আমাদের প্রবাসী ভোটের অধিকার নিয়ে আমাদের বড় একটা আন্দোলন করেছি, বিরাট প্রেশার আমরা ক্রিয়েট করেছি। এই আগামী 19 তারিখ হয়তো রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। ওনারা তো কম্পিটেন্টলি, দক্ষতার সাথে এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই আমার যে প্রায় 2 কোটি বাংলাদেশি আছে তারা যে সুযোগ পাবে ভোটার রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং তারা আলটিমেটলি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আই ডোন্ট থিঙ্ক দে ক্যান ডু ইট। আমি জানি না তারা 2 লক্ষ পারবেন না, 5 লক্ষ পারবেন না, 7 লক্ষ পারবেন। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে একটা বক্তব্য এসছে, সেখানে দেখা যাচ্ছে যে এই সময়টিতে নির্বাচনের সময়ে এই গণভোট করতে চাওয়াটা নির্বাচনকে বিলম্বিত করার বা নির্বাচন না হওয়ার একটা ষড়যন্ত্র। আপনার কাছে কি মনে হয় এই আশঙ্কাটা যৌক্তিক কিনা বিএনপির আশঙ্কাটা শুধু তাদের ওই নির্বাচন প্রেম থেকে আসে, দেশপ্রেম থেকে আসে না। বিএনপি আশঙ্কাগুলো সবসময় আসে তারা কত দ্রুত আলটিমেটলি ইভেন কাঠামোকে পেছনে ফেলে বা রাষ্ট্রীয় সংস্কার যেগুলো হওয়ার কথা ছিল ওইগুলোকে ফেলে রেখে তাদের যে একটা যন্ত্র তৈরি করেছেন, ওই যন্ত্র কীভাবে পড়ে ফার্দার কাজগুলো তারা করতে পারেন, এগুলো ডিটেলসে আমি না গেলাম। না হয় আপনি বিএনপি দেখেন, বিএনপিকে হয়তো এই জাতির কাঠগড়ায় দাঁড়া করানো প্রয়োজন। তারা সবথেকে বড় বিরোধী দল থাকার পরেও 16 বছর 17 বছর কীভাবে ফ্যাসিবাদী চেপে বসলো। বিএনপিকে জবাবদিহিতা করা প্রয়োজন যে জাতির এই ক্রান্তি লগ্নে যখন জাতীয় সরকার গঠনের ইনভাইটেশন দাওয়াত দেওয়া হয়েছিল তখন তারা সেটা কেন গ্রহণ করলেন না? এক কারণেই, নির্বাচনের এত প্রেম কেন? একটা তো ভালো ইশতেহারই তো ভালো করে দিতে পারেন নাই। 31 দফার কথা তো আমি আপনাকে বললাম, 13 টাকার ভেতর 5 টাকা তারা দিয়ে দিয়েছেন। কিন্তু তাহলে বিএনপি যে ষড়যন্ত্রের কথা বলছে আপনিও তাহলে তার সাথে একমত? কারণ আপনি নিজেই তো বলছেন যে এই নির্বাচন, আমি তাদের নির্বাচন প্রেমের কথা বলতেছি। তাদের মানে আমাদেরকে তো ইন্টেনশন দেখতে হবে। স্পেসিফিক ওই ষড়যন্ত্রের কথা আসছে। আমি তো জনগণের পক্ষ থেকে আমি তো প্রেজেন্ট করব আপনাকে যে আমার জনগণ কি ভাবছে বা আমি কি ভাবছি, কীভাবে তারা প্রেজেন্টেড হচ্ছে। মনে করেন বিএনপি কীভাবে বুঝলো যে জনগণ এখনই নির্বাচন চায়? ওয়াই? নির্বাচন তো 2029 সালে হওয়ার কথা।
24-এ ইলেকশন হওয়ার পর আরও 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা। নির্বাচন তো 29-এ হচ্ছে না। এর ভেতর বড় ঘটনা ঘটেছে। কে ঘটাইছে সে ঘটনাটা? একটা অরাজনৈতিক একটা জনগোষ্ঠী, যারা বলছে ওটা এনাফ ইজ এনাফ, যারা বাইরে বের হয়ে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, শুধুমাত্র ইলেকশন করে একটা দলকে আবার ক্ষমতা দেওয়ার জন্য না তো। সুতরাং আমরা নির্বাচন বিরোধী না, আমরা সংস্কারপন্থী। আমরা বলছি যে যদি সংস্কার না হয় তাহলে এই রাষ্ট্র এগুলো আবার থেকে যাবে। এই রাষ্ট্রের সংস্কার করা প্রয়োজন। এই রাষ্ট্র থেকে হাজার হাজার কোটি টাকা লোড করে নিয়ে গেছে। আবার এই রাষ্ট্রেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনও বাস্তুহারা, দিনে দুবেলা খেতে পারবে কিনা ঠিক নাই। ওই কাঠামো আমি নিয়ে আবার এগিয়ে যাব। ওইটাকে আমি আবার ওই রাজনৈতিক পলিটিক্যাল কারেক্টনেসের জন্য আমি বলবো নির্বাচন চাই? এটা কেন? আমার কাছে মনে হয় এটা বিট্রিয়াল। আমি জনগণের সাথে গাদ্দারি করছি। আমি যদি এটা বলি, আমাদের সিস্টেমটা কাজ করেনি, আমাদের সংবিধান ফাংশন করেনি। দিজ আর ফ্যাক্টস। খেলানেলা করা হয়েছে সংবিধান নিয়ে, তত্ত্বাবধায়ক নিয়ে খেলানেলা করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো তাদের যে নিউট্রালিটিকে নষ্ট করা হয়েছে। ওই সিস্টেমটা তো, খেলাটা তো অন্তত ফেয়ার করব, পরে আপনারা খেতে লেগে যান। ওই ফেয়ার করার অপরচুনিটিটা দেওয়া হচ্ছে না। ডক্টর ইউনূস সাহেবকে বলতে গেলে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, নির্বাচন বলতে গেলে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা অনেকটা ভদ্রতার কারণে আমাদেরকে অনেকে বলেও আমরা ডিসরাপটিভ, অনেক কথা আমরা বলতে পারি না। কিন্তু দেখেন আপনি বিএনপি এই অপরচুনিটিটাতে বিএনপি কী করছে। বিএনপি প্রত্যেকটা জিনিসে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। আরে ভাই, এখানে পরিবর্তন হলে তো সবার জন্য তো খেলাটা সমান। কিন্তু না, তারা জানে তারা একটা বড় অংশের সাপোর্ট হয়তো পাবে, পরে ক্ষমতাতে যাবে নিরঙ্কুশভাবে, যাতে হাসিনার স্টাইলে তারা ক্ষমতাটা এনজয় করতে পারে। দ্যাটস দ্য ইন্টেনশন। দ্যাটস হাউ আই সি ইট, অ্যান্ড দ্যাটস হাউ পিপল সি ইট। সো দ্যাটস দ্য ফ্রাস্ট্রেশন। এবং আমরা সরি, I get a bit emotional at times, কারণ এগুলো আমি রাজনীতি করার জন্য বলছি না, এগুলো দিস আর ফ্যাক্টস। সো তাহলে বিএনপির কথা আপনার প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে শুধুমাত্র নির্বাচনের মানে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনটা চাচ্ছে, তার কাছে আসলে মুখ্য কোনো কিছুই না। সো এই কারণেই সে গণভোট নিয়ে, তাহলে তো বিএনপি প্রুভ করতো, বিএনপি বলতো যে আমাদের এই প্ল্যান। যেমন বিএনপি 31-এ আমি আপনাকে বললাম যে বিএনপির যে 31 দফা বাদ দেন, বিএনপির 31 দফার উপর তারা ঐক্যমত্য কমিশনে তারা ভিটো মেরেছে তাদের 31 দফার উপরও। তাদের 31 দফার সাথে বিএনপি কন্ট্রাডিক্ট করে ঐক্যমত্য কমিশনে পার্টিসিপেট করেছে। আপনারা গণভোটটা কখন চান? আমরা মনে করি আমাদের ফোকাসটা হচ্ছে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেওয়া। আমাদের ফোকাসটা হচ্ছে আলটিমেটলি এত যে মানুষের যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যেন আসলেই কাঠামোগত সংস্কারটা আসে। এবং সেক্ষেত্রে আমরা ছোট দল আকারে আমরা যতটুকু সম্ভব ঐক্যমত্য কমিশনে গঠনমূলক আলোচনা করার চেষ্টা করেছি। আমরা মনে করি জুলাই সনদটা সাইন হওয়ার পর প্র্যাকটিকেবল, আপনি যে পয়েন্টটা বললেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পাবলিক ইনফর্ম হোক, বাস্তবায়নের জন্য যে গণভোট সেটা নির্বাচন কমিশন। এবং আপনি যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি আজকে কিন্তু তুলেছেন, যে গণভোটের জন্য আসলে পাবলিককে অ্যাওয়্যার করা প্রয়োজন। ওই জনগণকে একটা নির্দিষ্ট সময় দিয়ে অ্যাওয়্যার করার পর যখন প্র্যাকটিকেবল, যখন রিজনেবল হবে তখন হওয়া উচিত। এটা আমাদের উচিত না যেরকমভাবে টাইম বেঁধে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন মাস্ট হতে হবে। কেন? বলা উচিত ছিল যে আমরা যে মৌলিক সংস্কার যেগুলো করব। এখনো নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক সেটা চান না, এনসিপি চায় না। নির্বাচন এই ডিসেম্বরেই হোক, ডিসেম্বরে কেন, আগামী মাসে নির্বাচন হোক। আমাদের ফোকাসটা হচ্ছে তো মূলত হচ্ছে কাঠামোগত সংস্কার। আমরা বারবার বলতে বলছি যে নির্বাচনের জন্য তো মানুষ জীবন দেয়নি। আচ্ছা, সংস্কারটা কে করবে? বর্তমান সরকার করবে, যারা ম্যান্ডেট প্রাপ্ত। এই বিপ্লব পরবর্তীতে তারা যারা যে ম্যান্ডেটে তাদেরকে বসানো হয়েছে তারা করবে। বিএনপিকে তো কেউ ট্রাস্ট করবে না। এই সময়ের মধ্যে কি এই সরকার সংস্কার করতে পারবে? সময় কেন আমাকে ব্যাধি দিতে হবে? সময় তো অফুরন্ত থাকা প্রয়োজন। এখন কাজটা হয়ে গেলে ডিসেম্বরে করে ফেলেন নির্বাচন। একটা প্রেসার কেন দিবেন? নন পলিটিক্যাল সরকারের পক্ষে 1 বছর তো পারফর্ম করলো সরকার। সো আপনার কোথায় তাকে স্যাটিসফাইড? আপনি তো প্রথমেই বলছিলেন তাহলে 1 বছরে যে সরকার তার মিনিমাম পারফরমেন্স দেখাতে পারলো না, সেই সরকার আসলে আরো 4 বছরে ভালো পারফরমেন্স দেখাবে, আপনি কোন ভরসায় বলছেন? আগামীতে মনে করেন একটা ইলেকশন দেওয়ার পর যে বিএনপি সরকারে এসে আবার আমার প্রশ্নের আগে ষষ্ঠবারের মতো যে সরকার গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেটা আমরা এই সময়ের মধ্যে যতগুলি ঘটনা ঘটলো, এত মব ঘটলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির এই হাল, অর্থনীতির এই হাল, সেই জায়গাটিতে একটি, এবং সবাই বলছেন যে এই মুহূর্তে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। ওই জায়গায় এটা কিন্তু রাজনৈতিক সরকার,
এটা বিপ্লব থেকে উদ্ভূত যে সরকার, এটা রাজনৈতিক সরকার। কোন দলের? রাজনৈতিক সরকার মানে রাজনৈতিক হতে হলে যে শুধু আমার একটা এই মানে হোয়াট ইজ পলিটিক্যাল অ্যান্ড হোয়াট ইজ নট পলিটিক্যাল ইজ নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড। এটা অবশ্যই রাজনৈতিক সরকার, এবং এই সরকারের ম্যান্ডেট প্রবলি ইভেন নির্বাচিত সরকারের ম্যান্ডেট থেকেও অনেক বেশি, কারণ এখানে 1400 মানুষের লাশের উপর এই সরকার দাঁড়ায় আছে। হাজার হাজার মানুষের পঙ্গুত্বের পরে অপিনিয়ন প্রত্যেক মানুষ নেমে আসছিল। অন্যান্য যে ম্যান্ডেট, যে ম্যান্ডেটের সাথে আমরা তুলনা করি, 1400 মানুষের ম্যান্ডেট নিয়ে এসে বা লাশের উপর দাঁড়িয়ে ওনারা যে আপনার ভাষায় যে রাজনৈতিক সরকার এটা এখন এই মুহূর্তের, তারা কোন জায়গায় সফল হলেন? ইকোনমিক তারা যে ব্রেকটা দিতে পেরেছেন, যে জায়গায় এত লুটের পর যেভাবে, দ্যাটস ডেফিনেটলি ওয়ান এরিয়া যেখানে তারা সাকসেসফুল। ব্রেক বলতে যে ইকোনমির যে আলটিমেটলি আপনার মনে করেন যে টাকা পাচার হওয়ার পর আমরা যে ধরনের ট্রাবলে ছিলাম, আমাদের মুদ্রাস্ফীতি আরও ডেঞ্জারাস অবস্থা, যেহেতু আমরা হয়তো দেখি শুধু অ্যাচিভমেন্টটা দেখা উচিত সামটাইমস যে আমাদের আরও কি লস হয় নাই, ওই হুইলটা ওইখানে যদি এই সরকারের অন্তত ইকোনমিক কম্পিটেন্সটার কথা প্রেজ করতেই হবে। তারা ওই ব্রেকটা ধরার কারণে আমাদের অর্থনীতিটা অনেকাংশে বেঁচে গেছে। না হয় শেখ হাসিনা তার লুটেরা তন্ত্রের মাধ্যমে আমাদের অর্থনীতিকে এমন অবস্থায় নিয়ে গেছিলো, যদি এই সরকার ওই সময় ইনস্টল করা না হয়তো, কম্পিটেন্টলি ডিল না করতো, আমাদের অর্থনৈতিক অবস্থা আরও মানে 12টা-13টা বেজে যেত। দ্যাটস ওয়ান এরিয়া। এবং আপনি আরেকটা জিনিস ভেবে দেখতে হবে, একটা 15-16 বছরের ফ্যাসিবাদী সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনভাবে বাস্টার্ডাইজেশন করা হয়েছে যেখানে আপনার বায়তুল মোকাররমের খতিব ভেঙে গেছে, আপনার পুলিশ ফোর্স তাদের স্টেশন ছেড়ে চলে গেছে। এটা তো কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না যে আপনার 91-এর মতো যে একটা পট পরিবর্তন ছিল না। ইট ওয়াজ এ হিউজ ইভেন্ট। এটার পর আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যদিও আমার অনেক ক্রিটিসিজম আছে, অনেক ফেইলিওর তারা আছে এবং আমরাও ক্রিটিসিজম করছি, বাট আমরা প্রথম থেকেই বলেছিলাম তাদের ভালো কাজের প্রশংসা আমরা করব, যে কাজ তারা পারবে না সেটার ক্রিটিসিজম আমরা করব। তো মূল পয়েন্ট যেটা হচ্ছে, এটাকে কখনোই বলা যাবে না যেটা অরাজনৈতিক সরকার। অনেকে আছেন এই সরকারের উপদেষ্টা যারা সেলফলেসলি কাজ করছেন, তাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু তাদের তো কোনো একটা রাজনৈতিক দল নাই যদিও আমাদেরকে বলা হয়। আমাদের সরকার এটা পুরোপুরি না। ইয়াস, হিস্টোরিক্যালি কানেকশন আছে, যেটা যেহেতু আমাদের ভাইরা বিপ্লব কিছুটা, অফকোর্স এটা তো আই উইল বি অনেস্ট উইথ ইউ, আমি তো অনেস্ট হতে হবে। আমাদের যে ছাত্র প্রতিনিধি যে দুইজন আছেন মনে করেন, ইয়াস, সো দে আর পার্ট অফ দ্যাট সার্কেল, রাইট? কিন্তু ওইখানে এই সরকার গঠনে তো আলটিমেটলি সবার একটা ঐক্যমত ছিল। এখানে কি জামাত মতামত দেয় নেই? বিএনপি কি মতামত দেয় নেই? দিয়েছে তো। তার মানে এটা তো ঐক্যমতের একটা সরকার। বিএনপির স্টেটমেন্টগুলো খেয়াল করেন, প্রথম থেকে বলা হয়েছে তারা সরকারকে খুব সহযোগিতা করবে, যত ধরনের সহযোগিতা লাগে। পরে তারা অস্থির হয়ে গেলেন। ইনিশিয়ালি তাদের পজিশন ছিল, কিন্তু এক সপ্তাহের ভিতর তারেক রহমান বড় সমাবেশ করে বলছেন নির্বাচন দিয়ে দেন, নির্বাচন। পরে তারা একটু শুভবুদ্ধির উদয় হয়েছিল, বলছেন কিছু সময় দেবেন। বাট লন্ডন মিটিংয়ের পর তো উই ক্যান সি পুরো জিনিসটা হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রিক, পট পরিবর্তন, মানে যাতে জাস্ট অ্যানাদার পালাবদল। 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা এসছে, 24 আমার দেশের ভেতরে গণ অভ্যুত্থান। কিন্তু এখন এই দুইটাকে মুখোমুখি করে ফেলছে। এই প্রজন্ম করুক, এই প্রজন্মের রাজনীতিবিদরা করুক, সাধারণ জনতা করুক, এই প্রজন্মের কে করছে, মানে কোনো স্পেসিফিক আছে কিনা? কোনো দল করছে না কোনো গোষ্ঠী করছে? আপনার এনসিপি তো শুরুতেই বলেছিল যে দ্বিতীয় স্বাধীনতা। অফকোর্স এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। হ্যাঁ, অনেকেই বলেছেন, আমরা এখনো মনে করি। এখন আবার অনেকেই বলেন না, তারা মনে করেন এটা ছিল প্রথমত দ্বিতীয় স্বাধীনতা, তারপর বলতে শুনলাম এটা বিপ্লব, এখন সবাই বলছে এটা অভ্যুত্থান। তো প্রত্যেকটার যে আসলে এক একটা ক্রাইটেরিয়া আছে, সেই জায়গা থেকে বেরোয়। আমরা সেই তর্কে না যাইতে চাম। সেটা হচ্ছে আমার প্রশ্নটি হচ্ছে যে সেই সময়ে আমরা এই মুহূর্তে আওয়ামী লীগের শাস্তি দাবি করছি, তার বিচার দাবি করছি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের কর্মী বা রাজনীতিবিদরা যারা আছেন, তাদের সবার শাস্তি দাবি করছি আমরা, দল হিসেবে তারও আমরা বিচার দাবি করছি। তাহলে আপনার কি মনে হয় যে যখন আমি একই সাথে এটাকে সমান করছি, সমান স্বরে কি আমি আসলে মুক্তিযুদ্ধের যারা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী ছিলেন তাদের শাস্তিও দাবি করছি, তাদের বিচারও দাবি করছি? এটা দেখেন, দিস ইজ ইন্ডাকশন থিওরি। আমরা 71 নিয়ে আমাদের পজিশন ভেরি ক্লিয়ার। আমাদের 24 দফায় বা আমাদের যে নতুন বাংলাদেশের ইশতেহারে বলা হয়েছে যে আমরা হাউ ডু উই সি 71 আমাদের রাষ্ট্রের এই রাষ্ট্রের জন্ম
যদিও আমরা 47কে আমরা অ্যাকনোলেজ করি, কারণ শুধু 71 বলে আমরা এগোলে আমাদের 47-এ আমাদের যে পূর্ব বাংলার যে মানুষের যে ত্যাগ, যে সংগ্রাম, সেটা উজ্জ্বল হয়ে যায়। সেটা আমরা মনে করি ঠিক না। আমরা কেন ওই ক্রেডিটটা শুধু পশ্চিম পাকিস্তানিদের দিয়ে দেব? যে ব্রিটিশদের থেকে আমরা যে স্বাধীনতা লাভ করেছি, সেখানে কি আমাদের এই যে বঙ্গীয় বদ্বীপের যে জনগোষ্ঠী, আমাদেরকে অবদান ছিল না? অফকোর্স ছিল। আমরা 47 থেকে আমরা শুরু করি। করলাম 71, অফকোর্স 71 ইজ আওয়ার প্রাউডেস্ট মোমেন্ট, যেখানে আমার বাবা কন্ট্রিবিউট করেছেন, আমাদের বিগেস্ট ইভেন্ট সো ফার। আফটার 71, এই আপনার 53 বছর পরে, অফকোর্স 24 হচ্ছে আমাদের রিক্লেমিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, কারণ আমাদের স্বাধীনতা কম্প্রোমাইজ হয়ে গিয়েছিল। এটা ভেরি এভিডেন্ট। আওয়ামী লীগ একটা রাষ্ট্রদ্রোহী একটা দল, যাকে যেখান থেকে পরিচালনা করা হতো সেই জায়গায় হেলিকপ্টারে করে আওয়ামী লীগের প্রধান চলে গেছেন। সুতরাং আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল, এবং আমরা জানি যে ভারতীয় আধিপত্যবাদ কীভাবে আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে এফেক্ট করেছে, আমাদের ইন্ডিপেন্ডেন্সকে। আমাদের রাজনৈতিক দলের নেতারা গিয়ে নমিনেশন নিয়ে আসতো আপনার দিল্লি থেকে। হাউ ক্যান উই ক্লেম আওয়ারসেলফ টু বি ইন্ডিপেন্ডেন্ট? সো এই কোয়েশ্চেন বা এই যে ন্যারেটিভটা আনা হয় অ্যাবাউট কম্প্রোমাইজিং 71, যে আমরা 71কে কি আমরা কম্প্রোমাইজ করবো? অফকোর্স নট। যেই এটা করার চেষ্টা করবে তাদের মোটিভ নিয়ে আমরা প্রশ্ন তুলব। 71 ছিল আমার দাদা বা আমাদের দাদাদের জেনারেশনের সংগ্রাম, আর 24 ছিল আমরা যারা নাতিরা, আমাদের সংগ্রাম। এই এক সংগ্রামের সাথে আরেক সংগ্রামের তুলনা হয় না। যার যার ক্ষেত্র থেকে দুটো সংগ্রামই ইউনিক ইন ইটস ওন ওয়ে। এটাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রশ্নই ওঠে না। এবং বিচার চাওয়া বা না চাওয়া, সেখানে হচ্ছে আমাদের যে পজিশন, যে কোনো মানবতা বিরোধী অপরাধ সেটা 71ই হয়ে থাকুক আর 2024 হয়ে থাকুক, ইট নিডস টু বি ট্রাইড ইন এ প্রপার ম্যানার। বাট যেটা হচ্ছে আপনার আমাদের প্রতিবাদ করা উচিত এবং আমাদের কখনোই সমর্থনযোগ্য না, সেটা হচ্ছে এত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সেটাকে কিভাবে রাজনীতিকরণ করা হয়েছে করে, বরঞ্চ আমি মনে করি আমাদের শহীদদের অশ্রদ্ধা করা হয়েছে। সো রাষ্ট্র আমাদের যখনই এই ব্যাপারটা তোলে, যদি ওই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা যায়, করা উচিত। এবং যে অপরাধী আছে যে কোনো সময়ই হয়ে থাকুক না কেন, একটা রাষ্ট্রের উচিত সেগুলো বিচারের আওতায় আনা। কিন্তু নট দ্য ওয়ে হাসিনা হ্যাজ ডান, নট দ্য ওয়ে যেটা এটাকে পলিটিসাইজ করে আরেকটা ডিভিশন তৈরি করে মানুষকে হুইচ হান্ট করা হয়েছে, ফ্যাসিবাদ এস্টাবলিশ করা হয়েছে, সেটা কখনোই আমরা সমর্থন করি না। এবার একটু আপনার দলের বিষয়ে আসি। এনসিপি নিজেদেরকে একটি সেন্ট্রিস্ট প্লুরালিস্ট দল হিসেবে দাবি করে নিজেদেরকে। এখন সেই পরীক্ষায় মানে সামাজিক ইস্যুগুলিতে আপনারা আসলে আপনাদের অবস্থান কি? ধরেন আমি যদি উদাহরণ দিই, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় অনুভূতিতে যে ব্লাসফেমি আইন বা ধর্মীয় অনুভূতি সংক্রান্ত যে আইন এবং ব্যক্তি আইন, এই সমস্ত জিনিস সংস্কারের বিষয়ে এনসিপির সুনির্দিষ্ট অবস্থান কি? বিশেষ করে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন হবে? বাংলাদেশের ধর্মভিত্তিক যে দলগুলো আছে তারা সংবিধানের আওতায় থেকেই তারা রাজনৈতিক দল আকারে অপারেট করছে। সুতরাং 8-10টা রাজনৈতিক দলকে আমরা যেভাবে ট্রিট করি, ধর্মভিত্তিক দলগুলোর সাথেও সেভাবেই আমাদের ওই সম্পর্কই থাকবে। আদর্শিক দিক দিয়ে তারা হয়তো ধর্মকে ধারণ করে তারা একটা রাজনীতি করতে চান। আমরা মনে করি রাষ্ট্রের কোনো ধর্ম নেই, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে প্রেক্ষাপটটাও খেয়াল করতে হবে। আমাদের গত 15 বছর বা 17 বছর ফ্যাসিবাদী আমলে ধর্মকে আলটিমেটলি যেভাবে ওয়েপেনাইজ করা হয়েছে, ধর্মকে কেন্দ্র করে যে ধরনের ইসলামোফোবিয়ার সৃষ্টি হয়েছে, সেটা কোনো ক্রমেই কাম্য না। আমরা ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের ফোকাসটা হচ্ছে নাগরিকের মর্যাদা এবং অধিকারের রাজনীতি করা। দ্যাটস আওয়ার ফোকাস। সেক্ষেত্রে এনসিপি একটি স্বতন্ত্র তৃতীয় শক্তি হিসেবে আসতে চায়, নাকি এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একটা ক্ষমতার ভারসাম্যে সামনের দিনগুলো আগাতে চায়? বিশেষ করে
5 আগস্টের পরে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেখানে জামায়াত ইসলামী বা বামপন্থী যে দলগুলো আছে তাদের সাথে আপনাদের মানে একেবারে বিপরীত আদর্শের যে দলগুলো আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন হবে? আমার কাছে মনে হয় ওগুলো ইস্যু বাই ইস্যু বেস, প্রত্যেকটা ইস্যু কেন্দ্রিক আমাদের পজিশনগুলো হবে। আমাদের স্বতন্ত্রতাটা ধীরে ধীরে ফুটে উঠবে, যেহেতু আমরা একটা নতুন দল, আমাদেরকে পুরোপুরি জাজ করার সময় এখনও আসেনি। আমরা চাই একটা রাজনৈতিক পরিসরে একটা স্বাস্থ্যকর সম্পর্ক সবার সাথে থাকুক, একটা হেলদি রিলেশনশিপ থাকুক। অফকোর্স আমাদের দলের গণতান্ত্রিকভাবে আমাদের দলের ভেতরে একটা আলোচনা হবে, আলোচনা হওয়ার পর আমরা দেখব কাদের সাথে আমাদের আদর্শিক সংঘর্ষটা কম বা বেশি, এবং কোন জায়গায় আলটিমেটলি আমরা একটা রাজনৈতিক দল আকারে বেশি বেনিফিটেড হব, সেটাই আমরা করব। সেক্ষেত্রে বেনিফিটের প্রসঙ্গ যেহেতু আসলোই, নিশ্চয়ই আপনারা কিছু হিসাব নিকাশ মাথায় রেখেই বেনিফিটটা খুঁজছেন। কি হিসাব নিকাশ মাথায় রেখেই বেনিফিট খুঁজছেন? জনগণের ওয়েলফেয়ার, নাগরিকের জন্য বেস্ট কোনটা হবে, এবং প্রথমে ডেফিনেটলি মাই কান্ট্রি, আমাদের দেশের জন্য কোন 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 রাজনৈতিক শক্তি ভালো করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা রাজনৈতিক দল আকারে আমাদের জন্য ভালো কোনটা হবে। প্রথমে আমাদের দেশ এবং নাগরিক, পরে হচ্ছে আমরা রাজনৈতিক দল আকারে নিজেদের যে এজেন্ডা যেগুলো আছে, আমাদের যে ইশতেহার যেটা আছে, সেটার সাথে বেশি কম্প্রোমাইজ কারোর সাথে হবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বলবো যে আমরা বলছি আমাদের কারোর সাথে যদি ইলেকট্রাল প্যাক হয়েও থাকে, এটা যদিও কোয়েশ্চেনেবল, সময়ের ব্যাপার, ওই সময়ে ওই প্রশ্নটার উত্তর মিলবে। প্রথম যে জিনিসটা আমরা চেষ্টা করবো, আমরা গণতান্ত্রিকভাবে আমরা সিদ্ধান্তটা নেব, আমাদের দলের পরিসরে আমাদের ওটা আলোচনা হবে। আমাদের জনগণ নাগরিক, আদর্শিক ক্ষেত্রে আপনারা স্যাক্রিফাইস করতেও রাজি আছেন, তাই তো, জনগণের স্বার্থে? আদর্শিক কোনো অ্যালায়েন্স তো আমাদের হবে না। থাকে না, যেমন আমি আসলে এই আদর্শের মানুষের সাথে ইলেকট্রাল এই দলের সাথে আমি হব না, কারণ আমার আদর্শের সাথে এই আদর্শ একেবারেই বিপরীতমুখী। কিছুটা কম্পেনসেশনের ব্যাপার আছে। পলিটিক্স কখনো অ্যাবসলিউট হয় না। অফকোর্স আমরা চাইবো না যে আমাদের আদর্শ নিয়ে কোনো কম্প্রোমাইজ হতে আমরা করবো না, কিন্তু আমি জুলাইয়ের ঐক্যটার কথা বলি, যখন আমরা আলটিমেটলি দেশের ভালোর জন্য, ফ্যাসিবাদের পতনের জন্য বা কাঠামোগত সংস্কারের জন্য ওই যে আকাঙ্ক্ষাগুলোর কারণে যখন আমরা জুলাইতে রাস্তায় বের হয়ে আসছিলাম, তখন আমাদের ওই আদর্শগত যে ইনহারেন্ট আইডেন্টিটি পলিটিক্স যেগুলো চলে আসে। আদর্শ বলতে তো মনে করেন আমাদের কেন বলা হচ্ছে আলটিমেটলি ধর্ম, বর্ণ, নারী নিয়ে প্রশ্ন এটসেট্রা, রাইট? মূল যে ইস্যুগুলো আমরা প্রায়োরিটি দিতে চাই, এবং বামদের ব্যাপারে কথা বলে আবার বলতে হবে বা আসতেছি, আমাদের নাগরিকদের মৌলিক যে চাহিদাগুলো, আমাদের শিক্ষা খাত, আমাদের স্বাস্থ্য খাত, আমাদের খাদ্য, আমাদের বাসস্থান, ওগুলো তো নিশ্চিত হয় নাই যে আমি হাই ডিবেটে চলে যাব। আমি আমাদের গণপরিসরে একটা জিনিস খেয়াল করেছি, বারবার আমাদেরকে ওই ডিবেটগুলোতে টেনে নিয়ে যাওয়া হয়। তো আমি বলি যে আমাদের একটা ওভারল্যাপিং কনসেনসাস আছে, যে আলোচনাতে গেলে আমার এক বামপন্থী ভাই বলেন আর ডানপন্থী ভাই বলেন, আমরা সবাই এগ্রি করব যে আমাদের একজন নাগরিকের একটা ভালো স্বাস্থ্যসেবার প্রয়োজন, ভালো শিক্ষার প্রয়োজন। তো আমরা আমাদের আলোচনাটা যে মুহূর্তে ওই ফোকাস থেকে দূরে সরে যাবে, তখন আমাদের ফল্ট লাইন তৈরি হবে, এবং যেটা তৈরি করা হয়, এবং ওই জিনিসটা আমরা কনসিয়াসলি অ্যাভয়েড করতে চাই। আমার কাছে মনে হয় আমাদের যে ডিবেটটা হওয়া উচিত, আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাস্তুহারা, আমার যে শিক্ষার যে অবস্থা, আমার স্বাস্থ্যের যে অবস্থা, ওইগুলো অগ্রাধিকার পাওয়া উচিত। আমরা জাতীয় আকারে ওই ডিবেটে কেন যাব যে ডিবেটে আপনার সাথে আমার দূরত্ব আরও তৈরি হবে, যেখানে আমি ফারহানা আপুর সাথে আমি ভালো করে চলতে পারবো আমার প্রতিবেশী হিসেবে। যে বিষয়গুলো নিয়ে আপনার আমার দ্বিমত হবে, সেগুলো নিয়ে কেন আমরা বারবার ফোকাস করব? কিন্তু আমি দেখেছি গণপরিসরে একটা অবসেশন আছে, ওই সাবজেক্টগুলো এনে তিক্ততা তৈরি করা হয়, কিন্তু কিছু জিনিস জায়গায় তো আমাদের তিক্ততা হবে না ফারহানা। না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার 51% ভোটার যখন নারী, এবং যার কাছে এই নারী প্রশ্নটি আসলে অবান্তর, এবং নারী প্রসঙ্গটি আসলে যারা তুলতে চান না, রাখতে চান না, আপনার দলের মধ্যে আমরা দেখেছি যে আচ্ছা, আপনারা যেমন, আমি যদি ঐক্যমত্য কমিশনের কথাই ধরি, সেই আলাপে কয়জন নারী ছিল কি ছিল না, আপনারা সেই আলাপ তোলেনি? যারা গিয়েছে একমাত্র, শুনেন, মাঝে মাঝে গিয়েছে একমাত্র দল যে দলে থেকে একজন নারী প্রতিনিধি ঐক্যমত্য কমিশনে গিয়েছেন। থ্যাংক ইউ আবার বলতে হবে আমাদের। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
অন্য কোনো দলে একজন নারী যায় নাই। সবকিছুর জন্য থ্যাংক ইউ চাইবেন, থ্যাংক ইউ জনগণ কেন দিবে? আপনি তো জনগণের জন্য রাজনীতি করতে আসছেন। অন্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। বিএনপি যখন দেখবে আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, আমরা এত থ্যাংক ইউ পাচ্ছি, তারাও এগুলো করা ধরবে, তখন রাজনৈতিক যেটা চেঞ্জ হবে। ভেরি গুড পয়েন্ট। তাহলে জনগণের জন্য যখন আপনারা অনুপ্রেরণা চাচ্ছেন, তাহলে এবার একটু আপনাদের প্রতীকেই আসি। জনগণের কথা ভেবে রাজনৈতিক দলগুলোর জন্য, জনগণের কথা ভেবে আপনারা তো আপনি তো জনগণের রাজনীতি করতে আসছেন না, তো শাপলা প্রতীক নিয়ে আপনাদের এত স্ট্রং অবস্থান, শাপলা ছাড়াই যাব না, শাপলা প্রতীকে কি আছে যেটা অন্য প্রতীকে নেই? শাপলা এখন হয়ে গেছে একটা সিম্বল, যে সিম্বলটার মাধ্যমে আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন বা এই রাষ্ট্রেরই একটা গুরুত্বপূর্ণ অংশ কিভাবে নিরপেক্ষ না। শাপলা কিন্তু সাবজেক্ট না, ডিবেটটা কিন্তু এখানে শাপলা নিয়ে না। শুনেন না, ডিবেটটা হচ্ছে যে শাপলা না দেওয়ার যে ব্যাখ্যাটা একটা স্বাধীন একটা নির্বাচন কমিশনে দেওয়া প্রয়োজন, সেটা দিতে চাচ্ছে না। আইনগতভাবে কোনো বাধা নাই, এরপরও আপনি আমাদের শাপলা দেবেন না, ওই প্রতিষ্ঠানটাকে প্রশ্ন করা হচ্ছে। পরিবর্তন কিন্তু এর মাধ্যমেই আসতেছে। শাপলা ইজ অ্যান ইস্যু, যে শাপলা ইস্যুর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন রাষ্ট্রের অন্যতম একটা বড় প্রতিষ্ঠান কিভাবে আসলে নিরপেক্ষ না। আচ্ছা, এখন বড় কজের জন্য ছোট স্যাক্রিফাইস আপনি কেন করছেন না? এনসিপি কেন করছে না? যে আমি তো পুরো বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিন্তা করছি, তাহলে আমার প্রতীক কি হবে? ফারহানা, নির্বাচন কমিশন সংস্কার হওয়া একটা বড় কজ, এখানে শাপলা না। শাপলার মাধ্যমে আপনি নির্বাচন কমিশনকে দেখেন, আইনগতভাবে বাধা নাই শাপলা দেওয়ার, এরপর একটা প্রতিষ্ঠান কেন আমাদেরকে শাপলা দেবে না? আবার বলছে ব্যাখ্যাও করবে না। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান চাই, মানে শাপলা প্রতীকটার প্রতি আপনাদের এই আকর্ষণের কারণ কি? আইনগতভাবে আমাদেরকে দিতে কোনো বাধা নাই, যেটা এক্সপ্লেইন করতে পারছেন। ওয়াই শাপলা? শাপলা আলটিমেটলি আমাদের পুরো দেশে একটা কমন একটা প্রতীক। শাপলা আলটিমেটলি উই ফিল উই ক্যান কানেক্ট উইথ পিপল। মোস্ট ইম্পর্টেন্ট এগেইন মার্কাটা দেখেন না আপনি। আপনি মনে করেন একটা দায়িত্বশীল জায়গায় আছেন, একটা প্রতিষ্ঠান আপনি চালান, এবং আপনার প্রমিসটা হচ্ছে, আপনার যে শপথ নিচ্ছেন আপনি বড় চাকরিজীবী হিসেবে রাষ্ট্রের একটা বড় প্রতিষ্ঠানে, আপনি বলছেন সবাইকে আপনি নিরপেক্ষভাবে ফেয়ারলি ট্রিট করবেন। ওইটা হচ্ছে প্রশ্ন। এখন আপনি একটু বলছেন এটা আপনি আমাকে দেবেন না, অন্যায়ভাবে দিচ্ছেন না। তাহলে কি আপনি কি মনে করেন যে আপনারা যে কোনো প্রতীক চাইলেই আসলে নির্বাচন কমিশন আসলে এই ধরনের একটা বাহানা তৈরি করতে, যাতে আপনাদের নিবন্ধন দীর্ঘায়িত হয়? সেরকম কি মনে হচ্ছে? এখানে কথা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করা। নির্বাচন কমিশন একটা অবজেক্টিভ একটা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু ইনিশিয়ালি ছিল। পরে আমরা যেটা মনে করি তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে। এবং আপনারা জানেন যে উদাহরণ আনা হয়, দাঁড়িপাল্লা আমাদের সুপ্রিম কোর্টের প্রতীক। দাঁড়িপাল্লা কি কোনো দলের প্রতীক আছে? আছে। ধানের শীষ কি বাংলাদেশের অন্য কোনো বড় প্রতিষ্ঠানের লগতে আছে? আছে, বাংলাদেশ পুলিশ। এখন আমাদেরকে যুক্তি দেওয়া হয় এটা আমাদের, যেখানে সংবিধানে লেখা আছে আমাদের প্রতীকটা হচ্ছে আপনার স্টার, ধানের শীষ এবং সবগুলো মিলে আমাদের প্রতীক, লিখিত, শুধু বলা না শাপলা, সংবিধানে লেখা। এটার মিস ইন্টারপ্রিটেশন নির্বাচন কমিশন দিয়ে গণপরিষদের ভোটে বলছে দিতে পারবে না। 24-এর বিপ্লবের পর এখানে প্রতিষ্ঠানগুলোর এরকম মগের মূল্যগুলি করা তো আমরা অ্যাকসেপ্ট করব না। ওইখানে কিন্তু আমাদের বিনয় চলে যায়, ওইখানে যখন ওই অন্যায়গুলো হয় আমাদের বিনয় চলে যায়, পরে আপনারা ক্ষুব্ধ হন আমাদের উপর। না, সেক্ষেত্রে ধরেন শাপলা পেলেন না, তাহলে কি হবে? শাপলা না পেলে আমরা নিবন্ধিত দল হব না। আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো। আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো, যাতে এই দেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনি নির্বাচনেও যেতে পারবেন, জনগণ জাজ করবে। আমরা তো নির্বাচন কেন্দ্রিক দল শুধু হতে চাই না ফারহানা। আমরা মনে করি এই জিনিস যে শুধু নির্বাচন, ক্ষমতা, আমাদের রাজনৈতিক পরিসরে এই যে শব্দগুলো আছে, ক্ষমতা স্পেশালি, আমরা ক্ষমতায় যেতে চাই, এটা বারবার বলা হয় এজ ইফ এটা খুবই গর্বের কোনো ব্যাপার না। আপনি দায়িত্বে যেতে চান, জনগণ আপনাকে দায়িত্ব দিবে। জনগণ আপনাকে বসাচ্ছে না যে ক্ষমতা শাসন এক্সারসাইজ করার জন্য তাদের উপর, ওই কলোনিয়াল আমলের মতো। এটা একটা লজ্জাস্কর কথা বলা হয় যখন সবাই বলে আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা তো ক্ষমতায় যেতে চাই, ওই স্বাভাবিক, আমরা নির্বাচন চাই। রং, এই অ্যাটিচিউডটাই রং। বলা উচিত আমরা আপনাদের সেবা করতে চাই, আমাদেরকে দায়িত্বে বসাবেন, এই জন্য আমরা ভোট চাই। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? দায়িত্ব এবং শাসন দুইটা ভিন্ন জিনিস। কেউ একজন ওটা বলছে আমি দায়িত্ব, সেই জন্য আমরা নির্বাচন কেন্দ্রিক দল না, আমরা ক্ষমতা কেন্দ্রিক দল না,
আমাদের ওই ওই লোভ লালসা থেকে আমরা দূরে থাকতে চাই। আচ্ছা, এটার জন্য দোয়া করবেন, আপনিও দোয়া করবেন এবং জনগণও যাতে দোয়া করে। এখন যদি সব মার্কা ধরেন সাফল করা হলো, হ্যাঁ, যে বিএনপিটাও আনা হোক, বিএনপিটা শুনেন, বিএনপিটা ধানের সরাও আনা হোক, দাঁড়িয়ে পাল্লাও আনা হোক, এনে লটারি করে দেওয়া হোক, বিএনপিকে একটা মার্কা দেওয়া হোক, আমাদেরকে একটা মার্কা দেওয়া হোক, জামাত ইসলামকে একটা মার্কা দেওয়া হোক, ফেয়ার হবে, তখন আপনারা যে কোনোটা নিতে রাজি আছেন? সমস্যা নাই। দল হিসেবে আপনারা কি মনে করেন যে কতগুলো আসনে আপনারা এবার নমিনেশন দিতে পারবেন? আমরা 300 আসনে নমিনেশন দেব। নির্বাচন যখন হয়, আমরা যদি শাপলা আমরা পাই, একটা নিবন্ধিত দলের যতগুলো প্রসেস শেষ হওয়ার পর 300 আসনে। এবার একটু আপনার এলাকার আসনের ক্ষেত্রে আসি, এলাকার নির্বাচনের ক্ষেত্রে আসি। যেহেতু আপনি সিলেট থেকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আর মারতে লাভ নাই। আর মাত্র লাভ নেই, এখানে মানছি আগ্রহ না আপনার পক্ষে। না একবার সিলেটও যত সমস্যা, সিলেটে আমি তো নব্বর রয়েছি, সিলেট শহরও। আর এখন আসলে দুঃখ লাগে, মানে আপনার রিসেন্ট উদাহরণ হলে গিয়া যে প্রত্যেকটা ফ্যামিলি সাফার করা 14-15 ঘন্টা লাগে আপনার ডাকাইতে। 6 লাইনের প্রমিস করিয়া এখনো পর্যন্ত আমরা কইছি ওলা খোয়ার, আমরা 6 লাইন লাগতো না, আমরা 2 লাইন দিয়ে দিলাম, আমরা তবু 6 ঘন্টায় আমরা যাই গিয়ে, বুঝছেন? এবং 10 বছর 12 বছর ধরে ওটা কাজ চলে। প্লেনের ফেয়ার, প্লেনের যে টিকিটের দাম প্রত্যেকটা রুটে বাংলাদেশে ফিক্সড। সিলেট হলে কি আপনার বিমান যে এভাবে ওঠানামা করে, প্রাইস এরকম ওঠানামা করে। এক্স্যাক্টলি আই নো, আমিও সাফারার। সো যেহেতু আমিও রেল লাইন, ব্রিটিশ আমলের যে রেল বগি ছিল, যে ট্রাকগুলো ছিল, এখনো পর্যন্ত চেঞ্জ করা হয় নাই। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে নির্বাচনের প্রসঙ্গে আসি, যে যেহেতু আপনার আসন সেটা, বিভাগীয় নেতা হিসেবে আপনি সেটার দায়িত্বে থাকছেন এটাও জানি, সেক্ষেত্রে মনোনয়ন, এই যাচাই বাছাই কি হিসাবে আপনারা করবেন? কাদেরকে মনোনয়ন দেবেন, কিভাবে দিবেন? মনোনয়ন বাণিজ্য নিয়ে একটা বড় প্রশ্ন আছে, স্বজনপ্রীতির বড় প্রশ্ন আছে, সেগুলো কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করছে এনসিপি? তো আমাদের একটা রিক্রুটমেন্ট প্রসেস থাকবে, যেটা আমরা আমার সিলেট বিভাগে আমি শুরু করেছি। আমাদের যে 4টা জেলায় যে কমিটি দেওয়ার, সেখানে আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আনছি। ইনিশিয়ালি একটা ফর্ম ফিল আপ করে এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তাদের শিক্ষাগত যোগ্যতা, কমিউনিটির সাথে তাদের কানেকশন, ওইগুলো দেখে ইন্টারভিউ নিয়ে তখন আমরা শর্ট লিস্টিং করব, প্রথমে, পরে ইন্টারভিউ করব, করে আমরা যাদেরকে যোগ্য এবং আসলেই মনে হয় যে তারা নতুন রাজনৈতিক সংস্কৃতি ধারণ করতে পারবেন এবং এলাকার মানুষদের জন্য খাটতে পারবেন, অ্যান্ড অফকোর্স এনসিপির রাজনীতিকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবেন তাদেরকে সিলেক্ট করা হবে। সুতরাং দলের কমিটি দেওয়ার সময় যদি আমরা এই প্রসেসটা মেনটেন করি, ভেবে দেখেন যে আমরা আলটিমেটলি আমাদের যে এমপি টিকিট যারা পাবেন তাদের ক্ষেত্রে আমরা কতটুকু থরো প্রসেস আমরা মেনটেন করব। তাহলে এই থরো প্রসেস করতে গেলে তো যে সময় হাতে আছে তাতে হবে না, আমাদের আরো সময় প্রয়োজন, আমাদের আর একটু সময় নিয়ে দেন। তার মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না? আমি তো এটা বলছি না, আমাদের সময় প্রয়োজন ডেফিনেটলি। তাহলে আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত? আমরা একটা এই কয় মাস হলো, ফেব্রুয়ারি পরে 7 মাস বয়সী একটা দল, একটা সাউথ এশিয়ার বাংলাদেশের মতো রাষ্ট্রে একটা দলের যতটুকু প্রস্তুত থাকা প্রয়োজন, আমরা ঠিক ততটুকুই প্রস্তুত। তার মানে নির্বাচনটা আসলে আপনাদের জন্য, মানে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আপনারা নির্বাচনে আসছেন না? এখানে মনে হয় নির্বাচন তো জনগণ ভোট দেবে, তাই না? আর এখানে একটা প্রসেস, যে দলের প্রস্তুতি নেই সেই দলকে কেন ভোট দিবে? ইনস্টিটিউশনাল ব্যাপার আছে। আমার কাছে মনে হয় জনগণ একটা বিরাট ব্যালট বিপ্লব করতেও পারে, করার সম্ভাবনাটাই বেশি। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, যারা খুবই ডিসকানেক্টেড ফিল করে, ওই যে আই হেট পলিটিক্স জেনারেশন, যারা ত্যক্ত বিরক্ত আপনার পুরাতন রাজনীতি দেখে, ওই মাস্তানবাজি, ওই চাঁদাবাজি, আর ওই রাষ্ট্রের লুটেরাতন্ত্রর যে গণতন্ত্র যেটা সৃষ্টি হয়েছে। সো আপনারা খুবই সারপ্রাইজ হয়েন না যদি বড় ধরনের কোনো রেজাল্ট দেখেন। তো এই বড় ধরনের রেজাল্ট আসলে শুধু তরুণদেরকে দিয়ে আসবে না, আমাদের মতো মধ্যবয়স্ক আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, প্রবীণরাও আসবেন, যারা আসলে 3বার 4বার 10বার ভোট দিয়েছেন তারাও আসবেন, 8বার ভোট দিয়েছেন তারাও হয়তো আসবেন এখানে। এদেরকে আপনারা কিভাবে কানেক্ট করছেন, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে কিভাবে কানেক্ট করছেন? আপনারা হেল্প করবেন, যদি গণমাধ্যম যদি আমাদের উপর ফেয়ার থাকে, আমরা আমাদের ইশতেহার ঘোষণা করব যখন, তখন আমরা আমাদের আশা থাকবে জনগণ যাতে আমাদের ইশতেহারটা পড়ে, আমাদের আশা থাকবে আমাদের গ্রাসরুটে প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা উপজেলায় আমরা যাওয়ার চেষ্টা করবো। দল চালানোর জন্য শুধু কি দোয়া আছে, না আপনাদের সেই আর্থিক সক্ষমতাও আছে শক্তিশালী?
আর্থিক সক্ষমতা অফকোর্স আমরা যে ধরনের আর্থিক সক্ষমতা আমাদের থাকার প্রয়োজন সেরকম নেই। আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি এবং আপনি জানেন আমাদের ক্রাউড ফান্ডিংটা শুরু হয়েছে, যেখান থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি। জিনিসটা আমাদের আরও ফর্মালাইজ করার চেষ্টা করছি, যেটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে একটা বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। আপনাদের জন্য তো শুভকামনা অবশ্যই থাকলো। অনেকগুলো প্রশ্নের উত্তর পরিষ্কার হয় নাই, আমার ধারণা যে আরও সামনের দিনে পরিষ্কার হবে, আরও খুব স্ট্রেট আমি জানতে পারবো। আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে। থ্যাংক ইউ। আজকে আলোচনা আশা দিয়ে শেষ করছি, অনেকদিন পরে আশা দিয়ে আসলে শেষ করা যাচ্ছে। এবং এদের সামনে যে কথাটি শেষ দিকে বলেন যে আমি আমার মাতৃভূমির জন্যই আসলে শেষ পর্যন্ত লড়াই করে যেতে চাই। আমরা আমার মাতৃভূমিটাকে অনেক চমৎকার সুন্দর দেখতে চাই, আবার উদাহরণ হয়ে ওঠার মতো একটা দেশ হয়ে উঠতে চাই আমরা সবাই মিলে। প্রত্যেকটা মানুষ আমরা তাই চাই। আমাদের সাথেই থাকুন, পোস্ট দেখুন, করুন, পোস্টের সাথেই থাকুন।